আসসালামু আলাইকুম অডিয়েন্স, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকদিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আলোচনায় থাকবে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা। বাংলাদেশের ইদানিং অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, এগুলো হিউজ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি, বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা, ব্যাংকিং, ঋণ ও আর্থিক খাত, এই সমস্যাগুলো বাংলাদেশে এমন পরিভাবে ধারণ করছে যে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, এরকম একটা রাস্তায় অবতরণ করছে। বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে, ঠিক আছে। আগেই আমি একটা কথা বলে নেই, কারণ আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি এগুলোর দলীয় কোনো লোক না। আমি হচ্ছি একজন জনগণ, একজন প্রবাসী। আমার সব কিছু বলার অধিকার আছে। একটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমি যে কোনো একটা জিনিসের সমালোচনা করতে পারি। আর এই দুনিয়ার ভিতরে আল্লাহ ও আল্লাহর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ছাড়া কেউ সমালোচনার ঊর্ধ্বে না। তো আমি সবাইকে নিয়ে সমালোচনা করে কথা বলতে পারি। এটা আমার নৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার বলতে পারেন। আর জনগণ হিসাবে তো এটা আমার অধিকারই। আসুন আমরা অর্থনৈতিক ও দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। কারেন্ট নাই, গ্যাস নাই, 2 মাস পর দেখবেন পিন ধরে কাপড় থাকবো না বাঙালি। বাঙালির সামনে বিপদে আছে। আর কয়দিন যদি থাকতো বাঙালি, দেশে পারমাণবিক তৈরি করতো। এই দেশটা পারমাণবিক তৈরি করতো। রাশিয়া তাই না পারমাণবিক তৈরি করলো এই দেশে। গ্যাস সংকট, তেল সংকট, এই গ্যাস সংকট, তেল সংকটে বাংলাদেশের ভিতরে হাহাকার হয়ে গেছে। চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এগুলোতে গ্যাসের চুলাই জ্বলতেছে না। ঢাকা শহরের ওই একই একটা অবস্থা। তো বাংলাদেশের 6 মাসের সরকার, এই সরকার চাইলেই তো এই সমস্যাগুলো সমাধান করতে পারতো, কিন্তু করতেছে না। জানি না দেশটা কার কাছে ইজারা দেওয়া, তবে এই দেশের মালিকানা কিন্তু জনগণ, এই দেশের মালিকানা কিন্তু সরকার না। সরকার হচ্ছে এই দেশটাকে পরিচালিত করার জন্য। এখন ভালো লাগতেছে না, একটা গণঅভ্যুত্থান, একটা বিপ্লব হয়ে গেলে সরকারকে ফেলে দিতে জনগণের সময় লাগবে না, কিন্তু পরবর্তীতে আরও একটা সরকারকে আরও একটা নির্বাচন দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো অর্থনীতি ও দ্রব্যমূল্যের যে অবস্থা, ব্যাংকিং খাত, তারপরে হচ্ছে গিয়া যে দ্রব্যমূল্যের যে বাড়তি রেট, বাড়তি মূল্য, গ্যাস, তেল, এগুলো খুবই হাহাকার ধারণ করছে। গাড়ির লাইন, সিএনজিদের লাইন, যারা হচ্ছে গিয়ে গ্যাস দ্বারা চালিত, সেগুলো হচ্ছে গিয়া রোডে লাইন ধরে আছে। সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে গিয়া অস্বীকার করার কিছু নাই। এটা চাইলে কেউ অস্বীকার করতে পারবে না। কোনো নেতৃমন্ত্রী, কোনো বিন্দু বা কোনো মন্ত্রী এগুলো অস্বীকার করতে পারবে না। এগুলো চোখের সামনে মানুষ দেখছে। এবার আসি আমরা বেকারত্ব ও কর্মসংস্থান। চট্টগ্রামে 11টি কারখানা বন্ধ করে দিয়েছে এস আলম গ্রুপ। অর্থ সংকটে এলসি খুলতে না পারা এবং কাঁচামাল সংকটে উৎপাদন বন্ধ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন 4,500 শ্রমিক। বেকারত্ব, কর্মসংস্থানের যে বাংলাদেশ তো অনেক আগে থেকেই, বাংলাদেশের তরুণীদের যে বেকারত্ব, এটা অনেক আগে থেকেই আমরা দেখে আসছি। দেশের মিনিমাম 70 লাখ 80 লাখ যে ইয়ং জেনারেশন, এগুলো সব বেকার, কোনো কাজ নাই। সবগুলোকে হচ্ছে গিয়ে রাজনীতির দিক ঝোঁকানো হচ্ছে, বিশেষ করে সরকারি দলে সবগুলাই ঢোকানো হয়। আচ্ছা, এখন আমরা আরেকটা কথা বলি যে সরকার ক্ষমতায় আসার আগে 1 কোটি কর্মসংস্থান দেওয়ার কথা ছিল, কিন্তু বিগত 3 দিন আগে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে 3টা শিল্প কারখানা বন্ধ হওয়ার পর 62,000 শ্রমিক কর্মহীন। তাদের কোনো কাজ নাই। তাহলে কি উচিত? তো এই সময় উচিতটা কি? সরকারের উচিত হচ্ছে তাদেরকে থামিয়ে রাখা, তাদের জন্য নতুন কর্মসংস্থান করা, আর খুব দ্রুত গ্যাস ও তেলের ব্যবস্থা করা। এখন আমরা আসি রাজনৈতিক সংঘাত ও দলীয় সংঘাত। জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল, আর ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় গতিশীল নেতৃত্ব খুঁজছে দল। কিছুদিন পরে হয়তো ছাত্রদলের কমিটি দিবে। তো এই ছাত্রদলের কমিটিকে ঘিরে বাংলাদেশের ভিতরে যে পরিমাণে মিছিল আর যে পরিমাণে কর্মসূচি নিচ্ছে, ওই হিসাব করতে গেলে বাংলাদেশের মানুষ এক ধরনের জনদুর্ভোগে আছে। তো এই জনদুর্ভোগটা যে সৃষ্টি করা হচ্ছে, যে একটা দলের কমিটি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে কমিটিগুলো হয়, এগুলোর জন্য তারা হচ্ছে গিয়া কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে তারা বেছে নিচ্ছে। কিন্তু আসলে কি সেগুলো উচিত? বাংলাদেশের মানুষের দুর্ভোগের জন্য সরকারি দলের অঙ্গ সংগঠনগুলাই বেশি দায়ী আর কি। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সময় সেরকমই ছিল। এখন বিএনপি আছে, বিএনপি এখন এগুলোর জন্য বেশি দায়ী। তারপরে আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা বলা, আরে এগুলার কথা আর না বলি। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পটুয়াখালীর চর, খাল, নদী ও সাগরের মোহনা। মাছ ধরতে জেলেদের গুনতে হচ্ছে টাকা। বন বিভাগের অনুমতির আড়ালে ইজারা বাণিজ্য। আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা বলে বাংলাদেশের ভিতরে যে পরিমাণে জঘন্য,
ঠিক আছে, ধর্ষণের বিচারের রায় হয় মৃত্যুদণ্ড, কিন্তু বিচারের রায় কার্যকর করা হয় না। তারপরে হচ্ছে গিয়া প্রত্যেকটা দিন একটা করে ধর্ষণ, 10টা-15টা করে পরকীয়া, অবৈধ রিলেশন, মার্ডার, হত্যা, তারপরে হচ্ছে গিয়া মানব পাচার, ভাগোয়া লাফট্রা, প্রত্যেকটা বিষয়ে একটা না একটা প্রবলেম আছেই। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কিচ্ছু করতে পারছে না। বাংলাদেশের পুলিশ প্রশাসন এক ধরনের তৃতীয় শ্রেণীর লিঙ্গ এগুলা ধরলে চলে আর কি, ঠিক আছে। তো বাংলাদেশের ভিতরে এই যে খারাপ একটা জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে, এগুলোর যে এগুলোর কারণও খুঁতাইয়া দেখতেছে না বাংলাদেশ সরকার। মানে দেশ নিয়ে যে একটা ভালো পরিকল্পনা সেটা কিন্তু ছিল না। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে না কেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আসলে উনি কি প্ল্যান করেছেন আসলে ওটা উনি হচ্ছে গিয়া মারফতীয় প্ল্যান ধরতে গেলে চলে, যে প্ল্যান হচ্ছে গিয়া উনি ছাড়া আর কেউই জানেন না, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়া ব্যাংকিং, ঋণ ও আর্থিক খাত, বাংলাদেশের নির্বাচনীয় সময় সরকারি যে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন সবাই তো ঋণ খেলাফি। এখন নির্বাচনে জয়লাভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়া, যেরকম এস আলমের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে, বসুন্ধরার মতো প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে। এখন সরকারে আসার পর সেগুলো তো ঋণ পরিশোধ করতে হবে, ঠিক আছে না। তো এগুলা হচ্ছে গিয়া যে এগুলার নির্বাচন করার কোনো এখতিয়ারই ছিল না, এগুলো নির্বাচন করার মতো যে যোগ্যতা এগুলো কিন্তু ছিল না। এরা কিন্তু সব বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নির্বাচন করছে। এখন এই কোটি কোটি টাকা ঋণ নিয়ে অবৈধভাবে সেই টাকাগুলো ঢালা হয়েছে। এখন কিন্তু তারা এই ঋণগুলো পরিশোধ করবে, সেগুলো সব আমার আপনার টাকা দিয়া। তো কি আর বলার, যে জনগণের রক্ত চুষে খাওয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা কেউ স্বীকারই করছেন না। আমি আমার জায়গা থেকে এগুলা বলছি, এগুলা বলবোই। তারপরে যে সামাজিক সমস্যাগুলা কথাগুলো আসেন তুলে ধরি। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে এতটাই দুর্বল যে দেশের জমি জমা নিয়ে সংক্রান্ত যে বিষয়গুলা সমস্যা হয়, দেশের বৈবাহিক আইনগুলা নিয়ে সমস্যা হচ্ছে, দিনের পর দিন ডিভোর্স হচ্ছে, বিয়ে হচ্ছে একটা, ডিভোর্স হচ্ছে 10টা। এগুলোর জন্য কি আবারও হচ্ছে গিয়া দেশে বেকার, তারপরে হচ্ছে গিয়া বৃদ্ধি পাচ্ছে। এগুলা খুবই খারাপ সময়, যেগুলা হচ্ছে গিয়া দেশের যে জনগণ এগুলো খুবই দুর্ভোগে আছে আর কি। তারপরে দেশের ভিতরে ভাগোয়া লাফট্রা নামে একটা জিনিস আছে, যেগুলো হচ্ছে হিন্দু ইসকনের সদস্যরা, তারা হচ্ছে গিয়া পরিচয় গোপন করে মুসলিম সেজে মুসলিম মেয়েদের সাথে রিলেশন করে তাদের হচ্ছে গিয়া তাদেরকে বিয়ে করার পর তাদেরকে পাচার করে কলকাতা পতিত। আমি ইরিনা ইসলাম, খুলনা সরকারি বিএল কলেজে অনার্স 2য় বর্ষ সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ি। গোপীনাথ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল সেম ডিপার্টমেন্টে, কিন্তু তার সাথে এত মুসলিমের সম্পর্ক মেলামেশা ছিল আমি জানতাম না। ফাইট এগেনস্ট হিন্দুত্বভার মাধ্যমে আমি প্রথম জানলাম সে ইসকনের সক্রিয় সদস্য। সে আমাকে নানা সময় নানা ধরনের ফুল, চকলেট গিফট করতো, ক্লোজ হওয়ার চেষ্টা করতো, কিন্তু সে সবসময় মুসলিমের সাথে এমন ছিল আমি আসলেই জানতাম। হিন্দুদের ষড়যন্ত্র, মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও ভারতে পাচার, আমি আগে এসব জানতাম না। FAH আমাদের কিছু প্রমাণ দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আর কোনোদিনই হিন্দুত্ববাদীদের আমার কাছে আসার সুযোগ দিব না, এদের ব্যাপারে সতর্ক থাকবো। পরে হচ্ছে গিয়া তারা এক সময় যখন তাদের যৌবনটা যখন শেষ হয়ে যায়, তখন হচ্ছে গিয়া এই যে পুশিন করে বাংলাদেশে, মানে তাদেরকে যুবতী সময়ে নিয়ে পাচার করে, যুবতীর সময়টা শেষ হলে তাদেরকে আবার পুশিন করে বাংলাদেশে। তো এগুলা হচ্ছে গিয়া বাংলাদেশের যে সামাজিক সমস্যা এটার মধ্যে অন্যতম একটি। তো প্রিয় অডিয়েন্স, আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই বিষয়গুলো আসলে কি ঠিক বলছি না বেঠিক বলছি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। যদি ঠিক বলে থাকি তাহলে কি আমরা আমাদের জায়গা থেকে সচেতন হওয়া উচিত। কারণ বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, অর্থনীতি, বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক, আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, ব্যাংকিং খাত, সামাজিক অবস্থা, এই অভ্যন্তরীণ সমস্যাগুলো খুব মারাত্মক আকার ধারণ করছে, যেগুলো হচ্ছে গিয়া শেষ করাটা হচ্ছে গিয়া সেগুলো সমাধানের জন্য সরকার কোনো পদই দেখাচ্ছে না, বা সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করতেছে না। সো এগুলো হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এগুলো হচ্ছে আমাদের জন্য কষ্টকর বিষয়। তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন, নিজের ছেলে মেয়েদের নিয়ে সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।